This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজকুমার হিরানি সিনেমাটার নাম পিকে। এবার দেখুন এই পিকে নামটা শুনলে কীরকম একটা পলিটিক্যাল টাচটা এসে যায় না? এটার ক্ষেত্রেও আছে, পুরো সিনেমাটাতে বিভিন্ন রকম টাচের ব্যাপার আছে। তার মধ্যে ধর্ম ব্যবসার টাচটাও রয়েছে। পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ধর্ম ব্যবসাটা কিছু লোক চালিয়ে যায়। আজকে রাজনীতির দিকে তাকিয়ে দেখুন, তার মধ্যে ধর্ম কীরকম একটা একদম মানে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, মানে একদম খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা, রাজনীতিকদের মতো রাজনীতিকরা আমাদের প্রতিনিয়ত কি বলেন, কর্মসংস্থান এনে দেবো, কর্মসংস্থান এনে দেবো। এমনকি কর্মসংস্থানের নতুন রাস্তা আমাদের দেখান রাজনীতিকরা, নিত্য নতুন রাস্তা। এই রাজকুমার হিরানিও তো একটা নতুন কর্মসংস্থানের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। এবার এইটার থেকে দেখুন মানে এটার কতটা একটা পলিটিক্যাল এফেক্ট আমি বুঝতে পারছি। জানেন তো যে বাংলার চিত্র নির্মাতারা তারা এই রাজকুমার হিরানির থেকে কতটা শিখেছেন, আদৌ কিছু শিখেছেন কিনা বা সেটা নেবেন কিনা সেটা বলতে পারবো না, কিন্তু রাজনৈতিক নেতারা তারা দিব্যি শিখে নিয়েছে। দেখুন লক্ষ্মীনারায়ণপুরে জারিপোষ বিবির বয়স 70-এর ওপর, মাটির পোড়ো বাড়িতে ওই ত্রিপলের ছাউনি দিয়ে কোনো রকমে বেঁচে রয়েছেন। দিন গুজরান মানে খুব কষ্ট করে হয়, চরম গরিব। তার একটা ভিডিও কাল ভাইরাল করেছিল বিজেপি। সেখানে জারিপোষ বিবি অভিযোগ করেছেন যে তার কাছ থেকে মানে এই 70 বছরের বৃদ্ধার কাছ থেকে আবাসের বাড়ির জন্য কাঠমানি চেয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি আর পঞ্চায়েত উপপ্রধানের স্বামী। এরপর তৃণমূলের তরফে অবশ্য আরও একটা ভিডিও প্রকাশ করা হয়, যেখানে জারিপোষ বিবি বলছেন যে তার কাছে কেউ টাকা চায়নি, তার অন্যায় হয়ে গেছে। কিন্তু দুটো ভিডিও সম্পর্কে কি সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা দেখার পর একটু আলোচনা করব। কিন্তু ওই রাজকুমার হিরানি যে দেখিয়েছিলেন গরিবের থেকে কিভাবে টাকা নিতে হয়, সেটা যে কেউ হয়তো শিখে ফেলেছেন। আপনাদের সব কিছু দেখা শোনার পর সে সন্দেহটা থাকবে কি না তাই নিয়ে আমার খুব সন্দেহ আছে। বাড়ি পেয়েছো, পয়সা দিতে হবে, তোমার কত দিতে হবে, কত 10,000 কাছে সবার কাছে লিখি, তোমার কাছে 5,000। আমি কি করে দিব? আমার না জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে। পুরো অঞ্চল প্রেসিডেন্ট কাজল খান নামে যে উনি নাকি আপনার কাছে আবাস প্লাসের টাকা চাইছেন, তো উনি কি আপনার কাছে কোনো আবাস প্ল্যানের টাকা চেয়েছেন? না, টাকা চাইনি। তাহলে আপনি এভাবে বললেন কেন? আমার অন্যায় হয়েছে বাবা, আমি না বুঝে বলে দিয়েছি। আচ্ছা, সেটা কি আপনাকে কেউ বলা করিয়েছে না আপনি নিজে ইচ্ছাকৃত করে বলেছেন? আচ্ছা, সেই লোকটার নাম আমরা কি জানতে পারি? কে বলা করিয়েছে আপনার? জায়েদ। বাড়ি কোথায় ওনার? ডাঙ্গালপাড়া, ঘাটগোপালপুর ডাঙ্গালপাড়া। আচ্ছা, ওনার বাবার নাম? শাহিন খান। আপনাকে কোনো লোভ দিয়েছিল যে আপনি এভাবে বলে দেন অঞ্চল প্রেসিডেন্টের নামে আপনাকে কোনো কিছু দেবো? আরে জাহাঙ্গীর, তুই কিসের লেগে আমাকে ডাকছিস? তো তুমি জানো না যে টাকা লাগবে, তো কত টাকা লাগবে? তো 5,000। আমাদের 5,000 টাকা আমি দিতে পারবো না, না আমার জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে, না আমার বাড়ি আছে, আমি দিতে পারবো না, আমি 2,000 দিব। যে না, 5,000ই লাগবে, আমি একা খাবো, সবাই খাবে। আমি না, আমি দিতে পারবো না, 2,000ই দিব, তবে বুঝিয়ে করুগা। তা আমার ইটে এবার কি যেটা বলেছে সেটা বলেছি। প্রথম দুটো ভিডিও ওই যুযুধান দুই রাজনৈতিক দলের প্রকাশ করা ভিডিও। একটা ভিডিওয় যা বক্তব্য আর একটা ভিডিওয় বক্তব্য কমপ্লিটলি উল্টো। প্রথম ভিডিওয় মানে যেটা বিজেপি দিয়েছে তাতে জারিপোষ বিবি বলছেন যে তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, আর দ্বিতীয় যে ভিডিও যেটা তৃণমূল প্রকাশ করেছে তাতে তিনি বলছেন এই কথাটা বলা তার অন্যায় হয়ে গেছে। এবার কে তাকে দিয়ে এটা বলা করিয়েছে সেটা জানার জন্য জেরাটা দেখলেন, একদম পিন পয়েন্ট আইডেন্টিফিকেশান, কে করিয়েছিল, তার বাবার নাম কি, মানে ফাদার্স নেম, মাদার্স নেম, এরকম সব অ্যাড্রেস, সব কিছু ফুল প্রুফ। দেখুন এই ভিডিও আর পাল্টা ভিডিওর দরকার পড়লো কেন? খুব সাধারণ, ওই গোটা ব্যাপারটাকে যাতে কুৎসা বলে উড়িয়ে দেওয়া যায় সেই জন্য। কিন্তু তৃতীয় ভিডিওটা সেটা তো
আমাদের বুমের সামনে। সেখানে আবার বৃদ্ধা যা যা স্বীকার করার সব কিছু স্বীকার করে নিয়েছেন। এবার 3টে ভিডিও দেখার পর কোন দিকে কি হচ্ছে সেটা নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ আছে? এবার যদি থাকে তাহলে আজকে ওই দুবরাজপুরের ৮ গোপালপুর গ্রামে একবার ঘুরে আসলেই পারেন। দেখবেন ওখানে আজ দুবরাজপুরের জয়েন্ট ভিডিও গেছেন। মানে ধরুন তৃতীয় ভিডিওটা আমরা যেটা দেখালাম সেটাকে বাদ দিয়ে দিন, তাহলে 1-1 ব্যাপারটা, একটা পক্ষে একটা বিপক্ষে। এবার যদি দ্বিতীয়টা শাসক দলের প্রকাশ করা ভিডিওটা সত্যি হয় তাহলে গোটা ব্যাপারটাই মিথ্যে। তাই যদি হবে তাহলে দুবরাজপুরের জয়েন্ট ভিডিও কেন গেলেন? কেন জারি পোস্ট বিবিকে বললেন বাড়ি পেতে কাউকে টাকা দিতে হবে না? বুঝতে পারছেন? এক হাত কাপড় দিয়ে কি এত বড় নগ্নতা ঢাকা যায়? এবার আরও একটা মুশকিল, আরও কয়েকটা জায়গায় যদি সংশয় যদি থেকে থাকে নিরসন করার জন্য বহু লোক বসে আছে। একটু ইধার উধার শুধু তাকাতে হবে, এক জেলার থেকে অন্য জেলায়। এই দেখবেন ওই বললাম 4 হাত কাপড় এদিক টানতে গেলে অন্য দিকে বেরিয়ে যাচ্ছে। বীরভূম ঢাকতে গিয়ে উত্তর দিনাজপুর বেরিয়ে আসছে। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের উদয়নগর গ্রামের বাসিন্দা পার্বতী মণ্ডল 31শে ডিসেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে। বৃদ্ধার কি অভিযোগ জানেন? 1 জানুয়ারি শাহাপুর 2 ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি রায়ের ছেলে রাজু রায় তার কাছে চলে আসে আর বুঝিয়ে বাজিয়ে ওই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে বৃদ্ধার আঙুলের ছাপ তুলে নেয় এবং তারপর নাকি দেখেন তিনি 10,000 টাকা বেমালুম গায়েব হয়ে গেছে। আমি আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার কাছে টিপসই নিয়েছে, আমি ওটা বুঝতে পারিনি। আচ্ছা, টিপসইটা কে নিয়েছে? ওই যে রাজু কে? রাজু রায়। হ্যাঁ, কে ওটা? ওটা মেম্বারের ছেলে। মেম্বার ছেলে কি বলেছে উনি? উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও। ডেকে এনে রাস্তায় থেকে এনে বলছে যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দাও, দেখি তোমার ঘরের টাকা ঢুকছে নাকি। কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই। পরে যখন ব্যাংকে যায়, ব্যাংকে যাওয়ার পরে এস্টিমেট যখন দেখে তখন দেখে যে আমার 10,000 টাকা কেটে নিয়েছে। ওরা অনেক দিন হলো বিজেপি করে, আমি টিএমসির মেম্বার, এখন আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছে। তো এটাকে আপনি কি মনে করছেন যে টাকাটা তোলা হয়নি, আপনার ছেলে তোলেনি? না, আমার ছেলে এগুলো জানে না, আমি ওইগুলো জানি না। দেখুন, বৃদ্ধার অভিযোগ সেটা যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে ওই APS প্রতারণা হয়েছে, তার আধারের বায়োমেট্রিক ব্যবহার করা হয়েছে। ইসলামপুরের মহকুমা শাসক তিনি এই গরিবের ভাত মারার বিষয়টা যদি সিরিয়াসলি নেন তাহলে চুরি আর চোর দুই ধরা পড়ে যাবে। কিন্তু যদি উল্টোটা মানে উল্টো দিকের বক্তব্যটাকে একটুখানি বাড়তি গুরুত্ব দিয়ে দেখেন, অভিযুক্তের মা পঞ্চায়েত সদস্যা তিনি তো একটা মোক্ষম চাল চেলে বসে আছেন। অভিযোগকারী মা আর ছেলেকে বিজেপি সদস্য বলে দাগিয়ে দিয়েছেন। দেখুন, মনের মধ্যে একটা ভয় তো আছে। তৃণমূল দলনেত্রী নিয়মিত বলছেন, দলের বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছে যে যারা এই কাটমানি নেবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। সেটা ভয় আছে, তার একটা পদ আছে, সেটাও তৃণমূলের জন্য। সুতরাং তিনি এমন একটা অভিযোগ তুললেন যাতে 1 তীরে 3 শিকার। তিনি হয়তো ভেবে নিয়েছেন যে একবার যদি ওই কোথাও গিয়ে প্রমাণ করে দিতে পারি আমি আসলে অন্য কাউকে না, মানে যদি ঠকানোর অভিযোগটা সত্যি বলেও কেউ বিশ্বাস করে তাহলেও যদি তিনি বুঝিয়ে দিতে পারেন যে না আরে ঠকিয়েছি তো বিজেপি সমর্থককে ঠকিয়েছি, তাহলে নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে না। এইটা নিশ্চয়ই তার মাথার মধ্যে রয়েছে, এই ভেবেছেন হয়তো। আরও একটা জিনিস ভাবতে পারেন, এর সঙ্গে সঙ্গে তিনি তো এই প্রচারটা করে দিলেন দলের হয়ে যে বিজেপি সমর্থক, তার মানে দেখুন আবাসের টাকা তো পায়, এই বার্তাটা তো দেওয়া গেল। কারণ আবাসের টাকা পেয়েছে বলেই না টাকা যাওয়ার অভিযোগ আসছে। আর তৃতীয়ত সেটা হচ্ছে একদম মোক্ষম, আরে ওরা তো বিজেপি, তাই যা যা অভিযোগ সব মিথ্যে, একদম সরলীকরণ, এই তো চলছে। তবুও বিজেপির ঘাড়ে দেখুন বন্দুক রাখার একটা যুক্তি চলে যে প্রতিপক্ষ দল, গোটা ব্যাপারটা রাজনীতি, রাজনীতি আর যুদ্ধ সমর্থক এবং দুটোতেই সবই চলে। সুতরাং কার ঘাড়ে বন্দুক রাখলেন তাতে কিছু এসে যায় না। কিন্তু কুন্তল ঘোষ, আরে কুন্তল ঘোষকে ভুলে গেছেন? সেই ভদ্রলোক যিনি ওই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ধরাঠরা পড়েছিলেন, তৃণমূলের একটা পদে ছিলেন, যুবনেতা। কুন্তল ঘোষ তো
লবণ সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর এক সঙ্গীকে ধরে টানাটানি শুরু করেছেন। কুন্তলের অবশ্য দোষ নেই। দেখুন, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাজির তুলনা করে বসে আছেন, মানস ভূঁইয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ধরে টানাটানি করেছেন, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কাউকে ছাড়েননি। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, দেশবন্ধু সবাইকে ধরে ফেলেছেন। তাহলে কুন্তলই বা বাদ যান কেন? তিনি ওই যথারীতি সেই চরণ দাসের নামটা সবার সামনে নিয়ে এসেছেন। ইনফ্যাক্ট একটা জিনিস দেখলাম জানেন তো, এই গত কয়েকদিন ধরে এই রাজনীতির কল্যাণে এই ইতিহাসের বহু হঠাৎ করে আমাদের নর্মালি যেগুলো সবসময় মাথায় রাখতে হয় না, এরকম বহু চ্যাপ্টার সামনে চলে আসছে। সকলেই নিজের শিক্ষার বহর জাহির করতে যাবতীয় ব্যবস্থা করে নিচ্ছেন, ব্যস্ত হয়ে পড়ছেন। আর মাঝখান থেকে কি হচ্ছে, আমাদের বিভিন্ন ইতিহাসের শিক্ষা হচ্ছে বটে, কিন্তু শিক্ষাটা আসল শিক্ষাক্ষেত্রটা সেটা আরে বহরে ক্রমশ কমছে। শিক্ষাটা পুরোপুরি চেপটে একদম হারিয়ে না যাওয়া অবধি এই বেলা কয়েকটা কথা বলেই ফেলি, জানেন তো, যে কথাগুলো আপনারা জানেন না বললেই না। দেখুন, বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায়, বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা জন্মেছেন। তাদের দেখানো পথে সমাজ এগিয়েছে, সমৃদ্ধ হয়েছে। সময়ের হেরফেরে একটা সাময়িক সমসাময়িক মিলও আছে। খেয়াল করে দেখবেন, তারা প্রত্যেকে নিজস্ব সময়ে তারা যে মনীষী হতে যাচ্ছেন সেটা অনেকেই বোঝেননি। বিভিন্ন রকম ব্যবহার করেছে সমাজ, হ্যাঁ, তার সঙ্গে যত রকম প্রতিবন্ধকতা খাড়া করা যায় সামনে সে সমস্ত করেছে ঢুড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। পরে অবশ্য সমাজ আর সভ্যতা তারা বুঝেছে যে কি ভুল করে ফেলেছি। এটা অবশ্য সেই গ্যালিলিওর সময় থেকে চলছে। ফলে বিদেশ থেকে এদেশ সর্বত্র সবকালে একই ঘটনা, এই নিয়ে আর ফালতু চিন্তা করে লাভ নেই। কিন্তু ওই যে বিভিন্ন সময় যখন তারা সমাজ সংস্কারের কাজটা করছিলেন, তখন যে নানা রকম বাধা বিপত্তির মুখে তাদের পড়তে হয়েছিল, সেটা দেখে বর্তমান সময়ের মনীষীদেরও কিন্তু মনে হতে পারে, যারা ভবিষ্যতে মনীষী হতে পারেন আর কি, যাদের আমরা এখনও চিনতে পারছি না, তারাও হয়তো মনে করতে পারেন তারা যেটা করছেন সেটা বাকি সবাই সমসাময়িক সমাজ বুঝে উঠতে পারছে না। তাই জন্যেই বিভিন্ন রকম অভিযোগ আনছে। আমাদের নেতারা না সবাই বলেন তারা এমন কাজ করছেন যা 100 বা 500 বছর পরেও স্মরণ করা হবে। যারা বলছেন সুতরাং তারাই হয়তো ভবিষ্যতের মনীষী। তবে বর্তমানে অতীতের মনীষীদের নিয়ে যে টানাটানি চলছে সেটা তো দেখতে পাচ্ছেন। ওই বললাম, কালকের পর আজও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হয়েছে আদালতে। সেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা, যেটা একটা প্যান্ডোরার বক্সের মতো দুর্নীতির বক্স খুলে দিয়েছিল। একের পর এক দুর্নীতি হাট করে আমাদের চোখের সামনে চলে এসেছিল। আজ অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, এরকম 50 জন অভিযুক্ত আর অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আদালত প্রত্যেক অভিযুক্তকে এক এক করে তাদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো জানিয়েছে, এবং কম বেশি প্রত্যেকেই বলেছেন ধর্মাবতার আমি নির্দোষ। কিন্তু শুধু একজন অন্য কথা বলেছেন, তিনি কুন্তল ঘোষ। বললাম, হুগলির তরতাজা শাসক নেতা, তিনি যে ব্যতিক্রমী। আর তখন বিভিন্ন রকম যে অভিযোগগুলো উঠেছিল লেনদেনের ব্যাপারে, তখনই মনে হয়েছিল এর হবে, অন্যরকম, সহজ না। আজকে তো আরও বেশি করে মনে হচ্ছে। সবাই এটাই তো দস্তুর, জিজ্ঞেস করলে বলা হয় হুজুর আমি নিরাপরাধ। সেখানে তিনি বলেছেন, স্যার চরণ দাসও তো জেলে গেছিলেন, স্যার আমি বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছিলাম, তাই রাজনীতির প্রতিহিংসার শিকার। গতকাল মানিক ভট্টাচার্যের মতো তারও একই হাল হয়েছে। কুন্তল ঘোষও আদালতের ধমক খেয়েছেন। আদালত বলেছে এই সমস্ত রাজনৈতিক বক্তব্য যদি বলতে হয় তাহলে ধর্মতলায় গিয়ে বলুন। আরেকটা জিনিস ক্লিয়ার, কাউকে লাগেনি। কুন্তল ঘোষ নিজেই নিজেকে ফ্রিডম ফাইটার ঘোষণা করে দিয়েছেন, পাছে কেউ চিনতে না পারেন। ওই গৌরাঙ্গ চরণ দাস, তার নামই করেছেন তিনি চরণ দাস বলতে। গৌরাঙ্গ চরণ দাস
গান্ধীজির সহযোগী ছিলেন, 1930-এ জেলে গেছিলেন, লবণ সত্যাগ্রহ সহ একাধিক আন্দোলনে 6 বছরেরও বেশি সময় তাকে কারাগারে থাকতে হয়েছিল। মুশকিল একটাই জানেন তো, অনেকে বলেন গান্ধীজির সহযোগী সেই সময় এত তাবড়ো নেতা ছিলেন যে চরণ দাসের নামটা সেভাবে ইতিহাসে উচ্চারিত হয়নি, সেভাবে তিনি প্রচারটা পাননি আর কি। আসলে মানে ওই বলে না কাব্যে উপেক্ষিতা, অনেকটা সেই রকম আর কি। কুন্তলও কি নিজেকে কাব্যে উপেক্ষিতা মানে বঞ্চিত বলে ভাবছেন? দুর্নীতি ইস্যুতে আরও উঁচু দরের নাম ডাক হওয়ার কথা ছিল তার নাকি, তিনিই বলতে পারবেন। তবে দেখুন, শিক্ষায় নিয়োগ দুর্নীতি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃত শিক্ষাটা আমাদের আদৌ হয়নি, এতটুকু শিখিনি আমরা, শোধরাইনি আমরা। নিজের কর্ম বেছে নেয়, কুমার কাজে, গাছের কাজে, মিস্ত্রির কাজে। আমার ছেলে যাক বোম্বাই চলে যাক, যে সেখানে 2 পয়সা কামিয়ে আসবে, সংসারটা একটু স্টেবল হবে। স্কুল ছুটির পর দৌড়ে বাড়ি ফেরা নয়, পাকাপাকি ছুটি নিয়ে কাজে বেরিয়ে পড়া। ক্লাস 8-এর পর বাংলার সরকারি স্কুলের ছবিটা সামনে এনেছে কেন্দ্রের একটা রিপোর্ট। রাজ্য বনাম কেন্দ্র, সত্যি বনাম মিথ্যে, পক্ষ আর প্রতিপক্ষের রাজনীতিতে আত্মপক্ষ সমর্থন, শিক্ষার সার্বিক সমস্যাকে এড়ানো যাচ্ছে কি, কেন অষ্টমের পর স্কুলের পাঠ শেষ, উঠে আসছে একাধিক কারণ। মিড ডে মিল, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী মিড ডে মিল স্কুলে চালু আছে। বাংলার দিন আনা দিন খাওয়া ও নিম্ন মধ্যবিত্তের কাছে মিড ডে মিল মানে পেট ভরানোর জায়গা। সেটা স্কুলে হলে স্কুলে, মা ক্যান্টিনে হলে মা ক্যান্টিনেই। ক্লাস 8-এর পর মিড ডে মিল নেই, তাই হয়তো স্কুলে যাওয়ার ইচ্ছেটাও নেই। আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়, 9-10 আবার খাবার পায় না। সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে। মিড ডে মিলে চুরি হচ্ছে, লুট হচ্ছে, মিড ডে মিলে ভালো খাবার তৈরি হচ্ছে না। এই 15-16 বছরের ছেলেরা লোকের দোকানে কাজ করছে, কোনো মিস্ত্রির সঙ্গে যোগানদার হিসেবে কাজ করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের সরকার। কিন্তু মিড ডে মিলই কি একমাত্র কারণ? মিড ডে মিলের দরকার কেন? কারণ হাতে কাজ নেই, তাই পেটে ভাত নেই। একটু ওলট পালট করলে পেটে ভাত নেই, কারণ হাতে কাজ নেই, তাই কাজের জন্য ভাতের জন্যই পিঠে ব্যাগের বদলে কাঁধে সংসারের বোঝা। অনেকেই 9-এ উঠে 9-তে হয়তো মাধ্যমিক পর্যন্ত গেল না, 9-ই শেষ করতে। তারা কোথায় যায়? তারা কেউ কাজকর্ম নিজের কর্ম বেছে নেয়। নিয়োগ দুর্নীতি শিক্ষা ব্যবস্থার কোমরে সজোরে আঘাত করেছে। শিক্ষকদের প্রতি বাঁকা নজর আদপে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনাস্থার পরিবেশ তৈরি করেছে। সঙ্গে রয়েছে স্কুলের পরিকাঠামোর সমস্যা। সূত্র বলছে 6,000-এর বেশি স্কুলে মাত্র 1জন করে শিক্ষক রয়েছেন। আবার 3,500-র বেশি স্কুলে যেখানে পড়ুয়াই নেই, সেখানে রয়েছে 14,000-এর বেশি শিক্ষক। একেবারে গরিব এলাকা, খেটে খায় দিনমজুর মানুষ, তারা চাইছে যে একটা মানে ন্যূনতম হলেও শিক্ষাটা তারা পাক। কিন্তু এখানে এসে দেখছি যে শিক্ষকই নেই, তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলেমেয়েরা? পরিকাঠামোর ভীষণ অভাব। আগে তো বললাম যে আমার 16 জন টিচারই চালাচ্ছিলাম, এখন একজন আপার প্রাইমারিতে রিসেন্ট জয়েন করে 17 জন হয়েছি। সেখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা 3,500-এর কাছাকাছি, কিছু কম 3,500 স্টুডেন্ট। গার্জেনরা এখন থেকে তাদের মনস্থির করে নিয়েছে যে আমার ছেলে যাক বোম্বাই চলে যাক, যে সেখানে 2 পয়সা কামিয়ে আসবে, সংসারটা একটু স্টেবল হবে। এরপরেও যারা পড়াশোনাটা করছেন তারাও কি সঠিক পথ পাচ্ছেন? রাজপথে চাকরি প্রার্থীরা কাঁদছেন, হতাশ পাশ করা উজ্জ্বল পড়ুয়াও। আমরা এতদূর আগে বাইরের থেকে এমএ করে এসেছি, এখানে এমএ এমএসসি করে ডিএলএড করেছি, বিএড করেছি, তারপর আজকে বেকার হয়ে ঘরে বসে আছে, কোনো চাকরি বাকরি নাই। পাঠশালা থামবে না, পড়া থামানো যাবে না, পড়তেই হবে, তবেই তো এগোবে বাংলা। আচ্ছা, একবার ভেবে দেখেছেন এই পাঠশালা বন্ধ হয়ে গেলে কি হবে? বাংলাদেশ হয়ে যাবে। খুব সহজ উত্তর। কেমন সে দেশ? সকল দেশের সেরা সেজে। কি দিয়ে ঘেরা এখন আমরা জানি না। ছোট্ট উদাহরণ দিই, বাংলাদেশের সঙ্গে ভারতের মৎস্যজীবী বিনিময় হয়েছে। আপনারা জানেন কেন মৎস্যজীবীরা একে অন্যের দেশে চলে গেছিলেন, সেটাও জানেন। আপনার আমার বাড়িতে ওই মাছের যোগান দেওয়ার জন্য রোজ অনেক মৎস্যজীবী মাছ ধরতে বেরোন।
এবার সুন্দরবনের লাগোয়া সাগরের ভেতরে যখন আন্তর্জাতিক সীমান্তটা, সেটা তো সবসময় বোঝা যায় না, বুঝবেন কি করে? একবার পেরিয়ে গেলেই মাঝে মধ্যে এপাশের এদেশের মৎস্যজীবী ওদেশে ধরা পড়েন, ওদেশের মৎস্যজীবী এদেশে ধরা পড়েন। নিত্য নৈমিত্তিকার ঘটনা, সবাই জানেন এদের, এবং এদের ছেড়েও দেওয়া হয় সেইভাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের এরকমই মৎস্যজীবী বিনিময় হয়েছে কাল, আপনারা জানেন। ভারতীয় মৎস্যজীবীদের রাজ্য সরকার 10,000 টাকা করে অর্থ সাহায্য দিয়েছে। একজন মারা গেছেন, তার পরিবারকে আরও বেশি অর্থ সাহায্য দেওয়া হয়েছে। আর বাংলাদেশে যে মৎস্যজীবীরা ফিরেছেন তাদের কি অভিযোগ জানেন? তারা অভিযোগ করেছেন তাদের পরিবারের থেকে ঠিকানা যাচাইয়ের নামে উল্টে টাকা নিয়েছে পুলিশ। আটক মৎস্যজীবীদের নাম ঠিকানা বাংলাদেশের প্রশাসনের হাতে তুলে দিয়েছিল ভারত। প্রত্যেকটা ঠিকানা যাতে যাচাই করে দেখা হয় সেটাই বলেছিল, কারণ সত্যি ওই ঠিকানায় ওই নামে কেউ থাকে কিনা সেটা তো দেখার দরকার। না হলে যদি ওখানে সেই নামে কেউ না থাকে, ওই নামধামগুলো ভুয়ো পরিচয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সে তো জঙ্গিও হতে পারে, তখন তার বিরুদ্ধে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছেন? একজন যদি এক্ষেত্রে নামধামের গণ্ডগোলে ফেসে যেতেন, তাকে কীরকম ঝামেলার সামনে পড়তে হতো। সেখানে বাংলাদেশের ওই মৎস্যজীবীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে সে দেশের পুলিশ টাকা চেয়েছে, বলেছে টাকা না দিলে ভারতকে জানিয়ে দেওয়া হবে ঠিকানা ভুয়ো। তার মানে আটক মৎস্যজীবীকে মানে ও দেশের মানুষই, ও দেশের পুলিশই জঙ্গি সাজিয়ে দেবে। বাংলাদেশের হুজুররা উঠতে বসতে ইমানের কথা বলেন তো। মোহাম্মদ ইউনুস লম্বা চওড়া বিভিন্ন তত্ত্ব বড়াই করে বেড়ান, এই হচ্ছে নমুনা। ওই গরিব মানুষগুলো, তাদের জন্য এই রকম ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশে যেখানে তাদের টাকা দেওয়া হচ্ছে, সেখানে ইউনুসের দেশে সে দেশের মৎস্যজীবীদের কাছ থেকে উল্টে টাকা নেওয়া হচ্ছে যাতে তারা ফিরতে পারে নিরাপদে। ভাবা যায়? মানে সবাই বলছিলেন না যে বিভিন্ন সময়ে ক্ষুব্ধ টুব্ধ হয়ে ওদেশের লোকজনের বক্তব্য শুনে এদেশ কি করলে ওদেশের কি হবে? কিচ্ছু করতে হবে না। মোহাম্মদ ইউনুসের কাপড়ের খুঁট ধরে তার দেশের মৎস্যজীবীরাই তো টান দিয়েছেন, আর পুরো জিনিসটা ওদেশের পরিস্থিতিটা একদম উদম করে দিয়েছে। যে মৎস্যজীবী ভারতের প্রশংসা করলেন, ওই যে বললেন না ওখানে কোনো রকম সমস্যা হয়নি, এখানে তাদের খাবার দাবার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে, তাকে আর তার পরিবারকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে জানেন তো। এদের ওপর আবার না হামলা হয়, কারণ পিশাচরা নাকি আয়নাকে ভয় পায়। আর ওই মৎস্যজীবী গোটা বাংলাদেশের মুখের সামনে তো আয়না ধরে দিলেন। ওইখানে যখন মানে ভাবুন, এখানে যখন তাদের খাওয়ানো দাওয়ানো, তাদের ভেরিফিকেশনের ব্যবস্থা করা, কোথাও গণ্ডগোল থাকলে সেটা উদ্যোগ নিয়ে মেটানো, তাদের চিকিৎসা করা যাতে তারা সুস্থ শরীরে যেতে পারেন তার ব্যবস্থা করা, যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমাদের যে মৎস্যজীবীরা ওখানে গিয়ে ধরা পড়েছিলেন, তাদের কি মারা হয়েছে, তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবে। ভাবা যায় মানসিকতার দিক থেকে কোন জায়গায় পড়ে আছেন তারা। পদ্মার এদিকের পারেও অবশ্য আয়না ধরার প্রয়োজন আছে জানেন তো। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো এটা, যে বাংলাদেশের হাতে আটক আমাদের মৎস্যজীবীদের শারীরিক নির্যাতন করা হয়েছে। তাই শুনে কেউ আবার সন্দেহ প্রকাশ করেছিলেন যে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছেন তো। আজ এই মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা, আর যেটা উঠে এলো সেটা ওই সন্দেহ বাতিগ্রস্তদের সামনে একটা আয়নার মতো। ঠিক নেই, শরীর মারিছে, এই মাথাটা তা প্রচণ্ড, এই এলাকা ধরে এইখানটা ধরে প্রচণ্ড যন্ত্রণা করছে, এইভাবে মারিছে। আর এই দুই পাও বেঁধে মারিছে, দুই পাও বেঁধে রাখিছিল, মুখ বেঁধে রাখিছে, চোখ বেঁধে রাখিছে, রেখে মারিছে। এটা তো গোটা মানে যন্ত্রণা, হাঁটু মাটু সব ফুলে গেছে। আপনাদের ট্রলারে যারা 16 জন ছিলেন প্রত্যেককে এরকম ভাবে অত্যাচার? প্রত্যেককে মারিছে। প্রত্যেককে মারার কারণ কি? কারণ কি ওদের জলসীমানায় ঢুকে গেছি তাই। 5 জন পড়ে গেছিল, 4 জনকে তুলতে পেরেছে, একজনকে তুলতে পারেনি। ওই মানুষটাকে তোলারও সুযোগ দেয়নি। তুলেরও সুযোগ দেয়নি? কেন কি মেরে ফেলার কোথাও একটা ছক ছিল নাকি? ওদের ওই বডিটাকে পুরোটাই ডুবিয়ে দেওয়ার ছক ছিল ওদের। 16 জন মানুষ যেন কেউ যেন বেঁচে না ফিরতে পারে। পিছনে হাত বাঁধা আছে, চাকু ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে
ফেলে দাও, বেলার যেতে যেতে মরে যাক, উভয় পক্ষে উনি নিজেই মাঝি নিজেই মালিক। ওনাকে 3 বার মারে, 2 বার বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেলে অজ্ঞান যখন হয়ে যায় মুখে করে লাথি মারা অবস্থায় যখন উনি আবার সজাগ হয় ওনাকে আবারও মারে এবং উনি এখনো হাঁটতে পারছেন। আমি যে আপনার সাথে কথা বলছি আমারও এখনো পায়ের তালু প্রচণ্ড ব্যথা। কিন্তু ওদেরকে বলেছিলাম যে স্যার আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু ওরা বলছে যে তোদের মা নেই। আমরা বললাম মা কে আছে? বলে বাংলাদেশের যে সরকার ছিল হাসিনা, ওটা তোদের মা। শুনলেন তো, বাংলাদেশের বাহিনী আমাদের নাগরিককে হত্যা করেছে এবং শুধু একজনকে হত্যা করেছে এরকম তো না, সবাইকে মেরে ফেলার ছক করেছিল তারা। কি অসাধারণ মানসিকতা, ভাবা যায়? জলে ঝাঁপ দেওয়া মানুষকে তুলতে দেয়নি, বাঁচায়নি, একে শত্রুতা ছাড়া আর কি বলবেন? যারা আমাদের মৎস্যজীবীদের উপরে এইরকম অত্যাচার করেছে তাদের রেশনের চালটাও তো আমাদের ভারত থেকেই যায়। আমাদের নৌবাহিনীর প্রয়োজন হবে না, উপকূল রক্ষী বাহিনীকে অন্তত এক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত, জানেন তো? নাহলে প্রত্যেকবার আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের মৎস্যজীবীদের ধরে নিয়ে গিয়ে এরকমই অত্যাচার করবে ওরা। একবার যদি শাস্তি দেওয়া হয় তাহলে ভয় থাকবে, এই ভয়টা এদের মধ্যে জাগানোটা খুব জরুরি হয়ে পড়েছে। নইলে এরকম নিরীহ মানুষগুলোর উপর কেউ এরকম অত্যাচার করে? এদিকে যারা কাল মুখ্যমন্ত্রীর কথা শুনে সন্দেহ করেছিলেন, আশা করা যায় তাদেরও সন্দেহ নিরসন হয়েছে। শেখ হাসিনা ভারতে রয়েছেন, তাই ভারতীয়দের হত্যা করা হবে, এটা তো বাংলাদেশের নৌসেনা বলেছে। নৌসেনা একটা সরকারি সংস্থা, সরকারের অঙ্গ, কখন তারা এটা বলতে পারে? একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী যখন সরকারের একেবারে উচ্চ স্তর থেকে কোনো নির্দেশ আসে, ছাড়পত্র আসে, তখনই তারা এই সমস্ত কথাবার্তা বলে। সুতরাং এই ধরনের নির্দেশ, এই ধরনের মানসিকতা যে তারা ওপর থেকে পেয়েছে সেটা নিয়ে তো কোনো রকম সংশয় আর প্রকাশ করা যাচ্ছে না। 84 বছরের রুনুমাদের এখন রাজ চক্রবর্তী হওয়ার শখ হয়েছে, বুঝতে পারছি। অশ্বমেধ যজ্ঞ করবেন নাকি? সামরিক মহড়ায় যাচ্ছেন মোহাম্মদ ইউনুস। অবশ্য যাচ্ছেন, ভালো করেছেন, কারণ ওই 71 সালের পর যে কটা ওই ট্যাঙ্ক ছিল সেগুলো মরচে পড়ে গেছে হয়তো, অন্তত এই ফাঁকে সেগুলো হয়তো সচল করার চেষ্টা করছেন। কিছু তো একটা লক্ষ্য সামনে রাখতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো? সেই গোয়েবেলস থিওরি। আপনি মুখে যাই বলতে থাকবেন, একটা সময় বারবার বললে সেটাই বিশ্বাস করতে শুরু করবেন। মোহাম্মদ ইউনুসের মনের মধ্যেও কোথাও সেই হাল্লা রাজার মতো হয়ে যাচ্ছে নাকি? যুদ্ধ এবার দেখুন তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া। প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। আজকের বিশ্বে না সমস্ত সভ্য দেশে একটা কথাই বলা হয়, সে যতই ক্ষমতাদম্ভী সে তার শাসক হোক না কেন, একটা কথাই বলেন যে তাদের শক্তিশালী সেনাবাহিনী তাদের দেশকে রক্ষা করার জন্য উপযুক্ত। দেশকে তারা যে কোনো মূল্যে যে কোনো সময় রক্ষা করে ফেলবেন। আর ইউনুস কি বললেন তার সেনাবাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি, কাউকে আক্রমণ করার জন্য তৈরি, এরকম একটা মানসিকতা আর কি। ভাবছি এই নোবেল শান্তি পুরস্কারের মাপকাঠিটা ঠিক কী বলুন তো? বাংলাদেশের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছেন এক 84 বছরের উন্মাদ, তিনি তো ওই নোবেল শান্তি পুরস্কার পেয়ে বসে আছেন। আর উর্দির গায়েও আরেকজন উন্মাদকে আমরা দেখতে পেয়েছি, বর্ডার গার্ড বাংলাদেশের 58 নম্বর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল রফিক ইসলাম প্রচার পেয়ে যাচ্ছেন, কিছু করার নেই। কিন্তু এই উন্মাদদের জনসমক্ষে নিয়ে আসাটা খুব জরুরি। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করে বসে আছেন ওই নদিয়া সীমান্তে কোদলা নদীর উপর 5 কিলোমিটার এলাকা নাকি বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ড তারা নাকি দখল করে নিয়েছে। এবার ভেবে দেখুন, এতদিন ধরে কি শুনছিলেন? 4 দিনে কলকাতা দখল হয়ে যাবে, কদিনের মধ্যেই 7 সিস্টার সহ নর্থ ইস্টের 7টা রাজ্য সহ বাংলা, বিহার, উড়িষ্যা সব দখল করে নেবে। কেউ আরেকটু এগিয়ে দিল্লি অবধি পৌঁছে গেছিলেন,
কিন্তু তারা সবাই ওই বিভিন্ন ধরনের খুচরো উন্মাদ ছিলেন আর কি। কেউ অবসরপ্রাপ্ত, কেউ সাধারণ লোক, কেউই সিরিয়াসলি নেননি। কিন্তু যখন একজন উর্দিধারী, বর্তমানকালের উর্দিধারী একটা সেনা অফিসার, তিনি এরকম কথাবার্তাগুলো দাবি করেন, তিনি নিজের দেশকে কি পরিমাণ বিপদের মুখে ঠেলে ফেলে দেন সেটা কি তার দেশের লোকজন উপলব্ধি করে? এবার দেশ যে বিপদের মুখে পড়েছে সেটা তখন তিনি রিয়েলাইজ করবেন যখন বিএসএফ এই নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। বিএসএফ এই নিয়ে বাংলাদেশকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে। সরাসরি জানতে চাওয়া হয়েছে যে এইভাবে মিথ্যে ভিডিও ছড়িয়ে উন্মাদনা বা উত্তেজনা তৈরির কারণ কি? কারণটা তো সহজ, ইউনূস দেশ চালাতে পারছেন না, যে কোনো সময় পাল্টা বিদ্রোহের মুখে পড়তে পারেন, তাই মরিয়া হয়ে সীমান্তে পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, অশান্তি পাকানোর চেষ্টায় রয়েছেন, তাই জন্য যুদ্ধের জিগির তুলছেন। আর তার ওই জিগিরটা, তার উন্মাদনাটা আস্তে আস্তে নিচের তলার অফিসারদের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছেন। যা হবে, মরবে তো ওরা, মরুক গে, এরকম একটা ভাবনা চিন্তা আর কি। কিন্তু মাঝখান থেকে যদি একবার কোনো মাপে একটা ছোটো মাত্রার সীমান্তে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া যায়, রাষ্ট্রপুঞ্জ বা অন্যান্য বিভিন্ন দেশ টেসে এসে তারা সামলে দেবে। কিন্তু মাঝখান থেকে তার কী হবে? ভারত বিরোধিতার মোড়কে তিনি নিজের ঘরটা গুছিয়ে নেবেন। বাংলাদেশের মৌলবাদী জনতা যদি এই ফাঁদে পা দেয়, তাহলে কয়েক বছর পর তারা আটার লাইনে দাঁড়াবে, যেরকমভাবে পাকিস্তান দাঁড়াচ্ছে। সেটা অবশ্য তাদের সমস্যা, আমাদের সতর্ক হতে হবে। কারণ বাংলাদেশে অর্থ সংকট হলেই ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ে, সেটাই তো হচ্ছে। ওখানে তো এখন আকাশ ছোঁয়া দাম, মানুষজন তাই এ পাশে চলে আসছে। অরক্ষিত সীমান্ত অনেকটা রয়েছে, প্রায় 200টা জায়গা বর্ডার সিকিউরিটি ফোর্স তারা স্ক্যান করে দেখেছে। অন্তত 200টা জায়গা ভূপ্রকৃতিগতভাবে এমন যে সেখান দিয়ে লোকজন ঢুকে পড়তে পারেন, সেখানে কাঁটাতারের বেড়াও নেই। এবার সেই জায়গাগুলোতে আস্তে আস্তে তারা নজরদারিকায় কড়া করতে শুরু করেছেন। নদিয়ার কৃষ্ণনগর সেক্টরে কিন্তু নিরাপত্তার অভাবে ইতিমধ্যেই সাধারণ মানুষজন ভুগতে শুরু করেছেন। এই বিজিবির ভিডিও প্রকাশের পর বিষয়টার হালকাভাবে নেওয়া যাচ্ছে না, কারণ সেখানেও এই বিজিবি তারা কিন্তু বিএসএফের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগেছে। এই হচ্ছে কোদালিয়া নদী, আর এই কোদালিয়া নদীর ঠিক পেছন দিকটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা যে জায়গাটা রয়েছে এটা ভারতবর্ষ। বর্তমানে বাংলাদেশ সরকার এখন তারা বলছেন এবং ওপার থেকে মাইকিং করছেন যে এপারের মানুষ যেন এই নদীতে না নামে বা মাছ ধরতে না যায়। এখানে বহু মৎস্যজীবী রয়েছেন গ্রামের, যারা এই নদীর ওপরে জীবিকা নির্বাহ করেন। যে পিলারটা আছে সেই পিলার দাবি করে আমরা যদি মনে করি যে আমাদের ভেতরটা অনেকটা ভেতরে আছে, আমাদের জমি আমরা যদি দাবি করি, আমাদের জমি আর প্লাস ভারতের ম্যাপ অনুযায়ী আমাদের প্রায় বলতে গেলে 200-300 আমাদের জমি আছে। ওরাও এবার দিয়ে ওই দলে দলে বেড়াচ্ছে আর ওইসব বারণ করছে, ওই মাছরি ধরো না, ওই জল লিও না, স্নান করো না, ওটো 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 ওপারে পুলিশ ওরম করছে। হ্যাঁ মাইকে এখানে একটা কি নিয়ে আসতে নিয়ে এসে গাইয়ে বেড়াচ্ছে, তাহলে আমরা কি করে বাঁচবো বলো দিনই। আমাদের বাড়ি হচ্ছে আউলডাঙ্গায়, রাত্রেবেলা এরকম বাইরে দেখা যায় পাশে ভাঙা জঙ্গল বা যে ভাঙা বাড়ি আছে ওর মধ্যে এরকম লোকজন পাওয়া যায়, ঢুকে পড়ে। হ্যাঁ, এমনকি ভোরবেলা ঘুম থেকে উঠেও দেখা গেছে একজন বাচ্চা, ছোট্ট একটা সদ্যজাত বাচ্চা কোলে করে নিয়ে একজন মা ছিলেন বসে, তার কাছে অনেক মানে জামা কাপড় মানে ব্যাগট্যাগ ছিল, তো তাকে বলে করে মানে ধমক টমক দিয়ে পাঠানো মানে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে আরও লোক ছিল। এরকম অনেক কিছুই সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে। এই নদীর পরে কি এখানে তার কাটা আছে এখনো? তার কাটা এখনো হয়নি, তার কাটা হবে হবে। এই নিয়ে সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, হ্যাঁ হালকা পাতলা একটু হচ্ছে। বুঝতে পারছেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ কাঁটাতারের প্রয়োজনীয়তা বুঝে গেছে, আর বর্ডার গার্ড বাংলাদেশ কিছুতেই চায় না যে সীমান্তে কাঁটাতারের ফেন্সিং হোক। ওই যে 200টা জায়গা চিহ্নিত করেছে বিএসএফ, ওই জায়গাগুলো যদি তারা একবার ব্লক করে দিতে পারে, তাহলেই তো এই অনুপ্রবেশকারী সাজিয়ে যে সমস্ত জঙ্গিদের তারা আমাদের দেশে পাঠাতে চাইছে, তাহলে তো সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যাবে। তাই জন্যেই তো তারা যেন তেন প্রকারেণ এইভাবে গণ্ডগোল পাকিয়ে যাতে সব জায়গায় এভাবে কাঁটাতারের বেড়া না দেওয়া যায় সেই চেষ্টা করছে। এই পাশ থেকে ওপাশ, নদীর এপার ওপার, ওপার থেকে মাইকিং করে যদি সারাক্ষণ এই পাশের মানুষজনকে ভয় দেখায়, তাহলে একটা উত্তেজনা তো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এখানে। এবার তখন বিএসএফ কি করবে? এবার যদি একবার
কেউ একজন তারা নিজেদের জায়গার থেকে একটুখানি নড়ে, তাহলেই তো গণ্ডগোল বেঁধে যাবে। মালদার বৈষ্ণবনগরে সেখানে বিএসএফকে ফেন্সিং দিতে বাধা দিয়েছে বিজিবি আর বাংলাদেশের মৌলবাদীরা। আমাদের নিজেদের এলাকায় দিচ্ছিলাম, তাতে তারা বাধা দিচ্ছে। সুখদেবপুরের বাসিন্দারা তাই বিএসএফের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের সমর্থনে স্লোগান দিয়েছেন। এটা দেখে নিশ্চয়ই তারা বুঝতে পারছে যে কখন সাধারণ মানুষ সেনার সঙ্গে মিশে যায়, যখন এপারের দেশাত্মবোধটা চরম জায়গায় থাকে এবং বিশ্বাস করতে শুরু করে ও পাশে কিছু বিশ্বাসঘাতক দাঁড়িয়ে আছে। वह हमारे फेंस का काम प्रगति पे है, जिस पे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। সীমান্তে বিএসএফ আর নাগরিকদের মধ্যে যে একতা দেখা গেছে সেটা অবশ্য সীমান্তে আছে, কলকাতা শহরে নেই। এখানে জাতীয় নিরাপত্তার বিষয়েও প্রতিক্রিয়াগুলো আসছে ওই রাজনৈতিক লাইন অনুযায়ী। এটাই হচ্ছে মজা। বললাম কখনো কখনো আয়না দেখানোটা খুব জরুরি হয়। শুভেন্দু অধিকারী বৈষ্ণবনগরের ভিডিওটা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান শুনে বিজিবি পালিয়েছে। এগুলো বিজেপির স্লোগান। বিরোধী দল নেতা জাতীয়তাবাদের প্রচার করতে গিয়ে সেটাকে আসলে নিজেদের দলের মোড়কে ভালোভাবে লোকের সামনে পরিবেশন করলেন আর কি। এবার দেখুন, এই উত্তেজনাটা যদি বেশি দিন স্থায়ী হয় তাহলে বাংলায় বিজেপির চান্স স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। বাংলাদেশে এই ইউনূস সরকারের কীর্তিকলাপের ভিডিও যত এদিক ওদিক ছড়াবে তত বিজেপির লাভ, আর বিজেপির লাভ মানে তৃণমূলের ক্ষতি। তাই তৃণমূল অনুপ্রবেশকে বিএসএফের ব্যর্থতা বলে টানা প্রচার করে চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশে হিন্দুদের রক্ষা করতে কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ করছে না সেই প্রশ্নও তুলেছে। এবার পদক্ষেপ মানে কি? একটা স্বাধীন রাষ্ট্রের ভেতর গিয়ে আরেকটা রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নিতে পারে? এত মানুষ, সে মানুষগুলো তো ও দেশেরই বাসিন্দা, ও দেশেরই নাগরিক, সেটাও তো মাথায় রাখতে হবে। তারা তাদের যে কাজ, এখান থেকে যে বক্তব্য, নিজেদের আপত্তি, নিজেদের কনসার্ন প্রকাশ করা, উৎকণ্ঠা প্রকাশ করা, সেটা তো করেছে। তার মানে রাজ্যবাসীর কানে এই কথাটা তুলে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ঠিকভাবে নিজের কাজটা করছে না। ভেবে দেখুন, সিএএ সেটা তো হয়েছিল ওই বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দিতে, তখন তৃণমূলই বিরোধিতা করেছিল। এবার বাংলাদেশি হিন্দুদের নির্যাতনেই কেন্দ্রীয় নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলছে সেই তৃণমূল। সুতরাং বুঝতে পারছেন, সবার ওপর রাজনীতি সত্য, তাহার উপরে নাই। কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর দায়িত্বে নিয়ে নিয়েছে। তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব। পাকিস্তান এবং চীনের দালালি করা ইউনূস, মোহাম্মদ ইউনূস, তাকে সামনে রেখে এটা একটা ষড়যন্ত্র। সেই কারণে পায়ে পা লাগিয়ে একটা উত্তেজনা তৈরি করে ওরা চাইছে ভারত আক্রমণ করুক। তাহলে কি হবে? ভোট করার প্রয়োজন থাকবে না। বাংলাদেশের মানুষের কাছে বলার রাস্তা তৈরি যাবে। এখন আর নির্বাচন নয়, সরকার পরিবর্তন নয়, ভোট নয়, আমাদেরকে, আমাদের দেশের শত্রু ভারতবর্ষকে মোকাবেলা করতে সব এখন, এটা ওদের স্লোগান হবে। আচ্ছা, কথা বলুন তো, সোনার কেল্লার সেই সিনটা মনে পড়ে যাচ্ছে না? ওই জটায়ু গাড়িতে যেতে যেতে ফেলু মিত্তিরকে সেই যে প্রশ্নটা করেছিলেন, আচ্ছা উট কি কাঁটা বেছে খায়? আজ আমার মনে এরকম একটা প্রশ্ন এসছে, জানেন তো, বলেই ফেলি। আচ্ছা, বাঘ কি সীমানা দেখতে পায়? আচ্ছা, বাঘ কি অনুপ্রবেশকারী হতে পারে? এবং সবথেকে বড় কথা, বাঘেরও কি কোনো পলিটিক্যাল কালার থাকে? সিরিয়াসলি বলছি, ঠাট্টা করছি না কিন্তু। এই প্রথম
বন্য প্রাণের সীমানা আর বন্য প্রাণীর যাতায়াত নিয়ে রাজনীতি দেখছি মশাই। রাজনীতিবিদরা জানেন যে শীতকাল চলছে, এই সময় মানুষ চিড়িয়াখানায় যায়, টায় পিকনিক টিকনিক করে, তাই মানুষের দুয়ারেই চিড়িয়াখানা হাজির করানোর একটা চেষ্টা চলছে বোধহয়। দেখে তো চারপাশে মনে হচ্ছে এখানে হাতি ঢুকছে, ওখানে বাঘ ঢুকছে। রাজনীতি সবসময় কিন্তু আমাদের কথা ভাবে, জানেন তো, এই জন্য সবসময় চায় যে একদম ভোটারের দুয়ারে উন্নয়নটা পৌঁছে যাক, একটা পজিটিভ দিক। দেখুন একটা জিনিস ভাবছি, জানেন তো, মানে সীমানা নিয়ে তো অনেক সিনেমা হয়েছে, সীমান্ত টিমান্ত নিয়েও হয়েছে, কিন্তু বাঘের সীমানা নিয়ে এরকম আঁকছি এটা কিন্তু নতুন, বাজারে নতুন আর কি। পরিচালক, প্রযোজক এরা কিন্তু ভেবে দেখতে পারেন, নতুন থিম পেয়ে যাবেন। চারিদিকেই অনুপ্রবেশের অভিযোগ, সীমান্ত পেরিয়ে জঙ্গিরা আম নাগরিক সেজে এপারে এসে পড়ছে, ধরাও পড়ছে। এবার তাই বলে বাঘও এরকম একটা সিরিয়াস অফেন্স করবে, এত বড় অপরাধ করে ফেললো। মানুষের মতো বাঘকে তো অ্যারেস্ট করা যাবে না, বড় জোর ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে। বাঘকে আদালতে তোলা যাবে না, বাঘের বিরুদ্ধে চার্জ গঠনও অসম্ভব। তাই বাঘের বাড়ি মানে সীমানা পাড়িকেই দায়ী করছে সরকার, এবং তার মধ্যেও একটা বেশ পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, জানেন তো। পলিটিক্যাল বাঘ কি আর এমনি এমনি বলছি? ওড়িশার বাঘ তারা নাকি চেকপোস্ট পেরিয়ে বিনা ডকুমেন্টে আমাদের পুরুলিয়ায় চলে আসছে। এবার কদিন আগে আরেকজন এসেছিল, জান্নাত, এবং তার পেছনে কম খরচ তো হয়নি, 35 লাখ খরচ হয়েছে বলে শোনা যাচ্ছিল। তো এই টাকা পয়সা তো কম কিছু খরচ হচ্ছে না, এই রকম টানাটানির সময়, সেই সময় এইরকমভাবে খরচ বাড়িয়ে দেওয়া, এটা আবার রাজনৈতিক চক্রান্ত নয় তো? খেয়াল করে দেখুন, ওড়িশায় কিন্তু বিজেপি গভর্নমেন্ট, এখানে তারা আবার কিছু হিসেব টিসেব করে বাঘ ফাঁক পাঠাচ্ছে না তো? আর একটা জিনিস হতে পারে, জানেন তো, আরেকটা জিনিস মনে হচ্ছে, এই যে আমরা সাম্প্রতিককালে দেখবেন কি আমাদের এখানে রাজনীতিতে প্রচুর বাঘের সন্ধান পাওয়া যাচ্ছে। এ বাঘ, ও বাঘ, কখনো বীরভূমের বাঘ, কখনো সন্দেশখালীর বাঘ, চারপাশে বাঘের চলাচলি। নেতারাই নেতাদের বাঘ বানিয়ে দিচ্ছেন। এবার সেই বাঘেদের মহড়া নেওয়ার জন্য আবার ওপাশ থেকে অরিজিনাল বাঘেরা লোকালয়ে ঢুকে আসছে না তো? এরকমও হতে পারে কুটুম্বিতা করার চেষ্টা করছে, দেখা সাক্ষাৎ সারতে আসছে। আর মাঝখান থেকে কি হচ্ছে, অযোধ্যা পাহাড়ে যে সমস্ত পর্যটকরা গেছেন তাদের তো পরে পাওয়া 14 আনা, তারা সবাই চারিদিকে নাকি বাঘ খুঁজছেন। আমাদের বন দপ্তরও টান টান নজর রাখছে, পাতা হয়েছে ফাঁদ। এবার এত কষ্ট করে বাঘ ধরার পর আবার তো সেই ওড়িশায় ফেরত পাঠাতে হবে, কোনো মানে আছে বলুন? মুখ্যমন্ত্রী এটাকে কিন্তু অ্যাড্রেস করেছেন, তিনি হালকাভাবে নেননি, খুব সিরিয়াসলি নিয়েছেন এবং স্পষ্ট বলেছেন, হয় দিয়ে দাও, নয় নিজের সম্পত্তি নিজের কাছে রাখো। এবার এটা নিয়ে আবার বিরোধীরা ময়দানে নেমে পড়েছে, বিরোধীদের জবাব সেটা তো দিতে হবে। সুতরাং শাসক নেতারাও ময়দানে। কি অসাধারণ না? কিরকম একটা বাঘ বাঘালি নিয়ে বেশ তরজা চলছে চারপাশে, চারপাশের গোটা পরিবেশটাকে কীরকম অভয়ারণ্য অভয়ারণ্য বলে মনে হচ্ছে না? রাজনৈতিক অভয়ারণ্য। আমার খালি কিন্তু ওই বাঘটার কথা মনে হচ্ছে, জানেন তো, বেচারা জানেও না যে ওকে নিয়েও ওরা আমরা চলছে। এবার কোথায় বনের রাজা গট করে ঘুরে বেড়াবে, এই পাশ থেকে বন থেকে ওপাশে ঢুকে পড়বে। এবার রাজনীতির চক্করে তার এবার পালিয়ে বেড়ানোর জো, বলা যায় না, কেউ কাউকে ধরে হয়তো প্রচারের জন্য নিয়ে যাবে। তবে বাঘ কিন্তু চারপাশেই, কুলতলিতেও রয়েছে, মইপিঠে ফের বাঘের ছাপ দেখা গেছে। এবার ওপাশে তো ওড়িশা, এই পাশে খেয়াল করে দেখুন বাংলাদেশ। তাহলে এই বাঘটা কি অনুপ্রবেশকারী? জঙ্গলে থাকার কথা, চলে এসছে মানুষের রাজত্বে। সেদিক দিয়ে দেখতে গেলে মইপিঠে পাওয়া বাঘের ছাপটা ওই অনুপ্রবেশকারীরই ছাপ। বাঘ শিকার করে খায়, খাওয়ার জন্যেই লোকালয়ে আসছে। জঙ্গল তো আমরা কেটে ফেলেছি, সেখানে আমরা অনুপ্রবেশ করেছি, তাই বাঘ আমাদের খাবার বানাতে আমাদের এলাকায় অনুপ্রবেশ করছে। কি আর করা যাবে? বাঘ তো আমাদের নেতাদের মতো দাবি দেওয়া জানাতে পারে না, আর অন্য লোকের ওপর দোষও চাপাতে পারে না, আমাদের মতো হা হুতাশও করতে পারে না। তাই নিজেদের ভাগ্য নিজেরা গড়ার জন্য এই পাশোপাশ ঘুরে বেড়াচ্ছে। আর হয়তো আমাদের এরিয়াটাকে ওরা অভয়ারণ্য ভেবে ফেলেছে। একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা,
5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। এভরি টাইম ডোন্ট ব্লেম আস। আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। বল খরচ সব কিছুই থাকে, সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী বলেছেন যে ওড়িশা দেখুক যে তাদের ওখান থেকে বাঘগুলি যদি এসে মানে এখানে ঢোকে, তাহলে আমাদের এখানের বহু এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই ধরনের কথা যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আপনি তো ধরুন আমাদেরকে যথেষ্ট হাসিয়েছেন, এবার একেবারে অন্যান্য রাজ্যের মানুষের সামনে গোটা পশ্চিমবাংলাকে এরকম উপহাসের পাত্র আপনি না করলেও পারেন। আর থিওরি হওয়া উচিত, জানেন তো, খাঁচা যার বাঘ তার, বেশ ভালো হতো। এবার দেখুন, বাঘ কথা বলতে পারে না, কেবল তর্জন গর্জন করে। বাঘ বলতে না পারার একটা মানে কথাগুলো শুনতে না পারার একটা আক্ষেপ লাগছে, কারণ এই রকম পরিস্থিতিতে তারা কি বলছে তাদের নিয়ে একটুখানি কাল্টিভেট করার ইচ্ছে ছিল। কিন্তু মুশকিল হচ্ছে, ওই বললাম, তর্জন গর্জন শুনতে পারি কিন্তু তাদের বক্তব্যটা তো বুঝতে পারছি না। অবশ্য এই বুঝতে না পারার অভাবটা মিটিয়ে দিচ্ছে নেতা নেত্রীরা, যে যা পারছেন বলছেন। রাজনীতিতে এটাই গর্জন, বাঘের গর্জনের মতো। আজ নন্দীগ্রাম দিবস ছিল। নন্দীগ্রাম আপনারা জানেন, নন্দীগ্রাম মানে হচ্ছে তৃণমূলের কাঁটা। শুভেন্দু অধিকারীর তার কাছে তো মুকুট। 2026 পর্যন্ত নন্দীগ্রাম বিরোধী দলনেতার মাথায় মুকুট হয়েই থাকবে। এবার সেই মুকুটটা ছিনিয়ে নিতে অনেক আগের থেকেই গেম প্ল্যান তৈরি করেছে তৃণমূল। সমবায় নির্বাচনে তো সেটা দেখা গেছে। আজ ওয়েদারের আপডেট কি বলছে জানেন? কাল থেকে ঠান্ডাটা আর একটু জাঁকিয়ে পড়বে। এইবার রাজনীতি সবসময় তো একটু প্রোঅ্যাক্টিভ হয়ে থাকে না, তার আগের থেকে নিজেদের ব্যবস্থা করে নেয়, আগের থেকেই নিজেদের তাতিয়ে রেখেছে যাতে কালকে কোনো অসুবিধে না হয়। অন্তত নন্দীগ্রামের ক্ষেত্রে তো বটেই। শহীদ দিবস, শহীদ বেদিতে দুপক্ষই আজ তর্পণ করেছে। কাক ভরে পৌঁছেছিল তৃণমূল, না কোনো বড় নেতা যাননি, তবে শেখ সুফিয়ান ছিলেন। তিনি হয়তো বুঝিয়ে দিয়েছেন তিনি একাই যথেষ্ট, একাই ওই বাঘের মতো তর্জন গর্জন করে দিতে পারবেন। একদিকে শীর্ষ নেতৃত্ব আর একদিকে স্থানীয় সমীকরণ। বার্তা দিতে গিয়ে খানিকটা অতিরিক্ত গর্জনই হয়তো করে ফেলেছিল, যার জন্য রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে অপশব্দ এরকম সব বেরিয়ে টেরিয়ে গেছে। তবে সেগুলো বাদ যদি দেন, সোজাসাপটা ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারীকে খুনি বলেছেন সুফিয়ান, আর শুভেন্দু অধিকারী তিনিও ওই ব্যক্তিগত আক্রমণগুলোকে বাদ দিন, ঢিলের পাল্টা পাটকেল হিসেবে সুফিয়ানকে খুনি বলেছেন। খুন কা বদলা খুন না, খুনির বদলা খুনি, বক্তব্যে মুখে না মারিতাম। তো নন্দীগ্রাম আন্দোলনের একবার যদি একটু ফ্ল্যাশব্যাকে যান, তখন তো আবার এই খুনি শব্দটা নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে। খুনি তখন কারা ছিল? এই তৃণমূলের অভিযোগগুলো ধরেন সিপিআইএম, এটাই তো হাতিয়ার ছিল তৃণমূলের। আর এখন দেখুন, সেই সময় যারা ছিলেন তৃণমূলেই ছিলেন দুজনেই, এবার তারা একে অপরকে খুনি বলছেন। নন্দীগ্রাম পড়বে, তাহলে ট্রিগারটা ঠিক কে টিপেছিল বলুন তো? এ তো কমপ্লিট কনফিউশন। যারা খুনি তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে, এটা হচ্ছে কষ্ট। শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে, আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়, যার দিকে তাকান সে ধ্বংস হয়ে যায়। তার মানে এই তাকানোটা নেগেটিভ, পাওয়ারফুল। হ্যাঁ, পজিটিভভাবে তাকালে কি হয়? যে দৃষ্টিটা কংগ্রেসের ছিল না, 97তে কংগ্রেসের এই দৃষ্টিটা ছিল না বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতছাড়া করেছিল, হাত শিবির। আর তাই প্রদেশ কংগ্রেস আজ খাদের কিনারায়।
এটা তো প্রদীপ ভট্টাচার্য বলেছেন, প্রাক্তন প্রদেশ সভাপতি। এবার প্রদীপবাবু এরা জাস্ট পাস বাড়িয়েছিলেন, বলটা গড়িয়ে দিয়েছিলেন, সে গড়ানো বল এখন তৃণমূলের পায়ে, তারা দৌড়চ্ছে। আজ আরও সেটাকে এগিয়ে নিয়ে গেলেন কে বলুন তো? খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তিনিও মনে করেন যে তাকে ধরে না রাখতে পারাটা কংগ্রেসের একটা বিরাট বড় ক্ষতি। রাজনীতির এই বলটা যত এগোবে ততই কিন্তু যে কজন হাতে গোনা কংগ্রেস কর্মী সমর্থক পড়ে আছেন তারা কিন্তু বিভ্রান্ত হবে। তখন বিভ্রান্ত হলে আবার পদ ভুলে মানে তাদের আস্তে আস্তে জোটফোট করতে হবে না, এমনি তৃণমূলের দিকে যাবেন, এটাই তো কেউ ভাবতে পারেন। সামনে 26-এর বিধানসভা, তার মানে লোপ্পা বল ঘাসফুল শিবিরের সামনে, কেনই বা ছাড়বে? ছক্কা তো মারবেই। কিন্তু প্রদীপবাবু দেখুন, টেকনিক্যালি দেখলে প্রদীপবাবুর কথার একটা যুক্তি আছে। 97-তেই মমতাকে বহিষ্কার করেছিল কংগ্রেস, আর 96-এ বিধানসভায় কংগ্রেসের একার ভোট ছিল প্রায় 40%। 21-এর বিধানসভায় সেই প্রদেশ কংগ্রেসের ভোট কমে হয়েছে 3% কম। তার মানে যদি এইভাবে শতাংশের হিসেব করেন, প্লাস মমতা এবং মাইনাস মমতা কংগ্রেসের অবস্থাটা বিচার করেন, তাহলে তো আপনাদের বলতেই হবে একদম হক কথা কইছেন কর্তা। কিন্তু এই উপলব্ধিটা গত 13 বছর ধরে বা গত 27 বছর ধরে কেন প্রদীপবাবুর মনে এলো না? বা যদি মনে এসেও থাকে তিনি কেন সেটাকে প্রকাশ্যে আনেননি? আর এতদিন যদি আনেননি তাহলে আজকেই হঠাৎ সেটা সামনে আনলেন কেন? এর মধ্যে তো অধীর পরবর্তী অধ্যায়ে শুভঙ্কর সরকার বঙ্গের দায়িত্বে পড়ে গেছেন, তাই কি হঠাৎ খাদের কথাটা মনে পড়লো? মানে খাদের কিনারায় এলে সবাই ওই বলে না দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু সামনে খাদ, সেই জন্য কি খাদের দিকে ঝাঁপ দেয় নাকি কোনো রকমের দেওয়াল ধরে ধরে এগোনোর চেষ্টা করে? জানি না। দেখুন, এটা আপনার আমার ক্ষেত্রে একরকম, নেতাদের ক্ষেত্রে আরেক রকম। কিন্তু গোটা ব্যাপারটা দেখে এটাও হতে পারে মনে হচ্ছে, জানেন তো, এই যে একের পর এক নির্বাচন হচ্ছে আর একটু একটু করে কংগ্রেসের ভোট কমছে, মানে ওই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এটা তো ওই অনিশ্চয়তার দিকে ঠেল দেওয়া, সংকট, সংশয়, মানে অনেকটা মাথায় রিভলভার ঠেকিয়ে রাখা হয়েছে, এই মেরে দিলাম, এই মেরে দিলাম, আর রইল না, আর রইল না। এইভাবে বারবার মাথার কাছে এরকম হুমকি পেতে পেতে, মানে থ্রেট কালচারে থাকতে থাকতে একেবারে ট্রিগারটাকেই কি টেনে দিলেন যে যা থাকে, ওই বলে না থাকে লক্ষ্মী যায় বালাই, সেরকম মরিয়া হয়ে গেলেন নাকি? বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন 1997 সালের 22 ডিসেম্বর বিকেল 4টে এআইসিসি বলল বহিষ্কার হবে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রদেশ কংগ্রেস। 2 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার, 6টার সময় সম্পাদক মণ্ডলীর বৈঠক, এবং এরপরে ঘোষণা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত। এবং সেদিন থেকেই এই রাজ্যে মানুষের কাছে কংগ্রেস প্রত্যাখ্যাত হয়ে গেল। প্রদীপ ভট্টাচার্য যেদিন এই কথাটি বলেন, আমি মঞ্চে থাকলেও উনি কি বিশদভাবে বলেছেন আমি জানি না, ওনার সঙ্গে আমাকে পার্সোনালি কথা বলে বিষয়টি জানতে হবে, এই জন্য আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করতে চাই না। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে। দেখুন, প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য শুনলে আপনাকে কিন্তু এটা বুঝে নিতে হবে যে মঞ্চে থাকলেও তাদের সহবক্তারা কি বলেন সেটা নেতারা নিজেরাই শোনেন না। সুতরাং এটা বুঝতেই পারছেন আপনার আমার আর শোনার কোনো দায় আছে কি? তবে হ্যাঁ, যাদের শোনার তারা আবার ঠিক শোনে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যেরকম, ঠিক বলেছেন প্রদীপ ভট্টাচার্য। আবার শুভেন্দু অধিকারী বললেন যে প্রদীপ ভট্টাচার্যের উচ্চাকাঙ্ক্ষা হয়েছে। এবার মুশকিলটা একটাই, এই যে উচ্চাকাঙ্ক্ষা ছাড়া রাজনীতি হয় নাকি? মানে রাজনীতির মাঠে যারা পেশাদার তারা কি উচ্চাকাঙ্ক্ষা ছাড়া এই মাঠে ঘুরে ঘুরে সময় কাটান নাকি? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকও তো নানান সময়ে এমন এমন সব প্রকল্প আনেন বা উদ্যোগ নেন যেগুলো আমরা অন্য সাংসদদের ভাবতেও দেখি না। অনেক সাংসদই আছেন যাদের নাম এই আসনের বাইরের বা তাদের এলাকার বাইরের লোক জানেনই না। অভিষেক ব্যতিক্রমী প্রকল্পে বিশ্বাসী,
তার প্রকল্প আবার রাজ্য সরকারও অনুসরণ করে। এর আগে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করেছিলেন, পরে রাজ্য সরকারও বার্ধক্য ভাতা দেওয়া শুরু করে। 100 দিনের বকেয়া টাকা, আবাসের টাকা নিজেই মেটানোর উদ্যোগ নিয়েছিলেন, এখন রাজ্য মেটাচ্ছে। এগুলো সব কিন্তু অভিষেক বলেছেন এবং তারপরে দেখা গেছে রাজ্য প্রশাসন সেই পথেই হাঁটছে, যার থেকে একটা ওই ডায়মন্ড মডেল টডেল নাম হয়ে গেছে। এবার অভিষেক সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন, সোজা কথায় হেলথ ক্যাম্প। সন্ধ্যায় অভিষেকের পোস্ট কি জানেন? আজ প্রায় 23,000 মানুষ ক্যাম্পে গেছিলেন, 4 দিনের সংখ্যাটা প্রায় 82,000। আচ্ছা, এই যে সাংসদের হেলথ ক্যাম্পে এত ভিড়, এতে সাংসদের নয় সুখ্যাতি টুখ্যাতি হলো, রাজ্য সরকারের কি বদনাম হচ্ছে না? বিরোধীরা কি বলার সুযোগ পেয়ে যাচ্ছে না যে প্রতিদিন হাসপাতালে আউটডোর খুলছে, সরকার বিনা পয়সার ওষুধ দিচ্ছে, কিন্তু লোকে সেখানে না গিয়ে এই হেলথ ক্যাম্পে ভিড় করছে? কেন এত মানুষ হেলথ ক্যাম্পে, যদি ওখানে সব কাজ হয়ে যায়? এই প্রশ্নটা যে উঠবে, অভিষেক কি জানতেন না? তাহলে এরকম ক্যাম্পটা করলেন কেন? ডায়মন্ড হারবারের প্রতিটা ভোট নিশ্চিত করতে, নাকি সরকারকে আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে ওই স্বাস্থ্যের উন্নতি করা দরকার, স্বাস্থ্যের চেহারাটা ভালো না? কিছুক্ষণ আগে উচ্চাকাঙ্ক্ষা শব্দটা বলেছিলাম না, এবার সেটা এখানে প্রাসঙ্গিক কিনা এটা ভাবছি। আর এটাও ভাবছি কেউ কোথাও প্রশাসনিক পদে হাত মক্স করছেন না তো?